আচ্ছা, কালকে যে পর্যন্ত বলছিলাম, কালকে এই পর্যন্ত বলছিলাম যে গতি বলছিলাম আপেক্ষিক গতি আর হচ্ছে পরম গতি, এরপরে ছিল স্থিতি, আপেক্ষিক স্থিতি, পরম স্থিতি, এরপরে ছিল হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এরপরে ভেক্টর নিয়ে কিছু কথা ছিল সেগুলো বলছি, আর হচ্ছে ভেক্টরের কিছু ম্যাথ ছিল, ম্যাথ গুলো দেখাইছি। আজকে হচ্ছে শুরু করব দূরত্ব আর সরণ, মানে শুরু করব কি বলবো খালি। তো এটা ক্লাস 9 এর কেউ আছে নাকি? একজন দেখলাম ক্লাস 9 এর, কে যে নক দিল। আচ্ছা, যাই হোক। তো দূরত্ব সরণ, দূরত্বটা কি? এখানেও আমাদের প্রসঙ্গ কাঠামোয় কাজ করবে। যেমন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যে কোনো দিকে যে পথ অতিক্রম করে বা যত দূর অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে দূরত্ব। বা পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে কোনো বস্তু যে কোনো দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় দূরত্ব। একে এস বা ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। এর একক মিটার, কারণ হচ্ছে কি কত মিটার পথ যায় এটাও আমরা জানি। এরপরে এর মাত্রা হচ্ছে এল, লেন্থ এল। আর এটা হচ্ছে স্কেলার রাশি, কারণ এর কোনো নির্দিষ্ট দিক নাই। দূরত্ব আমি যদি বলি হচ্ছে কত কিলোমিটার, 5 কিলোমিটার, এটা দূরত্ব। এটা কিন্তু 5 কিলোমিটার উত্তর দিকে দক্ষিণ দিকে সেই ক্ষেত্রে কিছু বলা নাই, শুধু বলা হয়েছে 5 কিলোমিটার, তার মানে এটা হচ্ছে স্কেলার রাশি। যেমন এখানে লেখা আছে, দেখেন এগুলো লেখা আছে, একে এস দ্বারা প্রকাশ করা হয়, বা ডি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে এর একক মিটার, এর মাত্রা এল, এটা একটি স্কেলার রাশি। তো এই দূরত্ব যখন একটা নির্দিষ্ট দিকে হবে, মানে যখন হবে যে 5 কিলোমিটার উত্তরে বা 5 কিলোমিটার দক্ষিণে, একটা নির্দিষ্ট দিকে বা একটা সরল রেখা বরাবর যে দূরত্বটা হবে তাকে বলা হয় হচ্ছে সরণ। তাহলে পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় সরণ। আর সরণটা সবসময় সরলরেখী হয়ে থাকে। তাহলে দেখেন, পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় সরণ। একে এস বা ডি দ্বারা প্রকাশ করা হয়, কারণ এটা হচ্ছে ডিস্টেন্স। এর একক মিটার, দূরত্বের মতোই এর মাত্রা এল, লেন্থ সেম, কিন্তু এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে দূরত্ব আর সরণের পার্থক্যটা হচ্ছে দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই, আর সরণের নির্দিষ্ট দিক আছে। দূরত্ব স্কেলার রাশি, ভেক্টর, আর স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি এখন যে একটা চিত্র আঁকাই, সুন্দর করে আঁকাবো আজকে। ধরেন এখানে হচ্ছে আমি, এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, মানুষ। তো এই লোকটা প্রথমে এখানে গেল, এখান থেকে আবার এখানে গেল, এই আবার কি আঁকাচ্ছে এগুলা। তো লোকটা লাস্টে এখানে গেল, এটা হচ্ছে তার গন্তব্যস্থল। তাহলে প্রথমে এইদিকে গেছে, এইদিকে গেছে, এইদিকে গেছে, এইদিকে, 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 তারপর লাস্টে এইখানে। মানে টোটাল যেটা, এই টোটালটা হচ্ছে দূরত্ব, মানে যত দূরে যাবে। ধরেন আমি এখান থেকে বলি, আচ্ছা প্রতীক্ষামণি আপনি ড্রয়িং করেন না। সো এই যে দূরত্বটা যেটা, যে এখান থেকে ধরেন এই পর্যন্ত ছিল 5 কিলোমিটার, আবার এই দিকে ছিল 5 কিলোমিটার, এখানেও ধরেন 5 কিলোমিটার। আমি যাত্রা শুরু করব এখান থেকে, এখান থেকে যাত্রা শুরু করব এই এক্স থেকে। তাহলে এখানে 5, এখানে 5, এইখানে 5, তাহলে টোটাল হচ্ছে আমার দূরত্ব 15। আর আমি পৌঁছেছি হচ্ছে এই জায়গাটাতে, এখানে। তাহলে এখন সরণ হবে সরলরৈখিক বরাবর। আমরা সরণ এই দিক দিয়ে ঘুরে ঘুরে আর যাবো না, আমরা যাবো এখান থেকে ডাইরেক্ট। সো এখান থেকে দূরত্ব দেখেন, এখানে কিন্তু মাত্র 5 কিলোমিটার, কারণ এটা আর এটা সেম, নিচের টুকু। তাহলে এটা হবে, সরণ হবে 5 কিলোমিটার, আর দূরত্ব 5 কিলোমিটার, আর দূরত্ব 15 কিলোমিটার, আর সরণ 5 কিলোমিটার, কারণ সরণ হচ্ছে সরল রৈখিক বরাবর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন নিচে একটা চিত্র আঁকানো আছে, যে এ বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু, এটা যেটা দেখা যাচ্ছে আদি বিন্দু থেকে যাত্রা শুরু করে যাচ্ছে 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 এইদিকে, 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 এটা হচ্ছে শীর্ষবিন্দু। তো এই যে দূরত্ব হচ্ছে লাল কালার যতটুকু দেখালাম সেতটুকু, ততটুকু হচ্ছে দূরত্ব। আর এখন আমরা দেখবো হচ্ছে, এই ধরেন কি কালার নেওয়া যায়, সবুজ নেই, ব্লু। আচ্ছা এই সবুজটুকু হচ্ছে সরণ।
আমি দেখবো হচ্ছে সরলরেখা বরাবর যদি এতটুকু যায়নি, মানে এই যে অবস্থার পরিবর্তনটা কতটুকু অবস্থার পরিবর্তন হয়েছে, আমি পুরো পৃথিবী ঘুরে আসি যদি আমি আগের অবস্থানে দাঁড়াই তাহলে আমার সরণ হবে 0, কিন্তু দূরত্ব হবে পুরো পৃথিবী। যেমন দেখেন যে আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, ধরেন এই বিন্দু যাত্রা শুরু করলাম, এখান থেকে ঘুরে 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 আবার এখানেই আসলাম, তাহলে আমার সরণটা কিন্তু 0, কিন্তু দূরত্ব হচ্ছে পুরো পৃথিবী। যদি পুরো পৃথিবী ঘুরে আসা সম্ভব না, তো তাহলে দূরত্ব হচ্ছে যতটুকু আমি মানে পরিবর্তন করলাম, মানে যতটুকু আমি পথ অতিক্রম করছি সেটা হচ্ছে দূরত্ব। আর আমার আদি বিন্দু আর শীর্ষ বিন্দুর যে পার্থক্যটা বা যে সরলরৈখিক পার্থক্য সেটা হচ্ছে সরণ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না। তো এখন দেখেন যে এই দেখেন আমরা পুরো পৃথিবী ঘুরে আসলাম কিন্তু আমাদের সরণটা কিন্তু একই বিন্দু হওয়ার কারণে 0। তার মানে এখান থেকে বলতে পারি যে আমরা যে দূরত্ব থাকলে সরণ নাও থাকতে পারে, কারণ সরণ 0 হয়ে গেল, কিন্তু কারণ দুইটা আদি বিন্দু আর শীর্ষবিন্দু যদি একই হয় সেক্ষেত্রে সরণটা হবে 0, কিন্তু দূরত্ব হবে অনেক দূরত্ব হলো কিন্তু সেখানে। আবার আমরা যদি এখন চিন্তা করি যে একটা বস্তুর এমন একটা কথা বলেন যেটা সরণ আছে দূরত্ব নাই, এমন কি হতে পারে? আচ্ছা, এমন হওয়া সম্ভব না। কারণ যেটা বললাম যে কোন বস্তুর দূরত্ব থাকলে সরণ নাও থাকতে পারে, কারণ সরণ 0 হতে পারে, কিন্তু যখন হচ্ছে একটা বস্তু সরণ থাকবে সেক্ষেত্রে অবশ্যই বস্তুর দূরত্ব থাকবে, দূরত্ব ছাড়া কিন্তু সরণ কল্পনা করা যায় না। যেমন এখন যদি আমরা বলি যে সকল সরণই হচ্ছে না, এটা বললে হবে না, এখানে একটু পার্থক্য হবে। তো যাই হোক, সরণ থাকলে দূরত্ব থাকবে, দূরত্ব থাকলে সরণ নাও থাকতে পারে। তো কিছুটা এইরকম দেখেন, এখানে নিচে কয়টা প্রশ্ন আছে, এটা একজন একজন করে উত্তর বলবে। কোন বস্তু 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে, তো বস্তুটি একবার ঘুরলে এক্ষেত্রে দূরত্ব ও সরণ কত হবে? বলেন এক্ষেত্রে কি হবে? আচ্ছা, যখন দূরত্ব হবে 25.132 আর হচ্ছে সরণ হবে 0। হ্যাঁ, কারণ এই যে একটা ধরেন এটা আমার হচ্ছে কেন্দ্রবিন্দু, আর আমি এই এটা হচ্ছে আমার ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার। তো এই 4 মিটার যেটা ব্যাসার্ধ, আমি সেখান থেকে এই জায়গা থেকে একবার ঘুরবো, একবার ঘুরে আবার এখানে আসবো, তাহলে আমার সরণ কিন্তু হইলো 0, কারণ আদি বিন্দু আর শীর্ষ বিন্দু দুইটা এক। সো এখন হচ্ছে দূরত্ব কত? তো বৃত্তের ক্ষেত্রে দূরত্ব বলতে আমরা বুঝি পরিধি যেটা, সেটা কিন্তু আমরা দূরত্ব বুঝি। তো এই বৃত্তের যে পরিধি সেটা সূত্র কি? 2 পাই আর। তাহলে আমরা 2 আছে পায়ের মান যেটা, যেমন 3.1416, আর হচ্ছে আর মানে ব্যাসার্ধ বসাবো, তাহলে 2 পাই আর, এটা বসালে কিন্তু আমরা এখানে দূরত্ব পেয়ে যাব। আর সরণ যেহেতু আদি বিন্দু শীর্ষ বিন্দু এক, যার কারণে সরণটা হবে 0। তো এরপরে বলছে বস্তুটি 1.5 বার ঘুরলে এর হচ্ছে দূরত্ব ও সরণ কত হবে? সো এবার হচ্ছে 1.5 বার ঘুরবে, মানে এ একবার ঘুরলো, আবার এখান থেকে এখানে আসবে, ধরেন 1.5 বার পুরোটা একবার, এবং পরের টুকু হচ্ছে এই পর্যন্ত আসলো। তাহলে আমরা সরণ কি বলবো? এই বিন্দু থেকে এই যে আমাদের প্রথম যে বিন্দু ছিল, সরণ হচ্ছে তাহলে এই বরাবর সরণ, তাহলে সরলরৈখিক, এখানে এসেছিল আর এখানে আসলো লাস্টে। তাহলে উপরের টুকু বা ব্যাসার্ধ যেহেতু 4, এটা 4 এটা 4, তাহলে 8, সরণ হবে এক্ষেত্রে কত? 8। এখন হচ্ছে দূরত্ব কত হবে? সো যখন প্রথমবার দেখলাম যে দূরত্ব পুরোবার ঘুরলে হচ্ছে 2 পাই আর, তাহলে এবার হচ্ছে আরো 2 পাই এর অর্ধেক যোগ হবে, কারণ একবার প্লাস এর সঙ্গে হচ্ছে হাফ যোগ হবে, তাহলে হাফ পাই আর। সো এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এখানে দূরত্বটা পেয়ে যাব। একজন ক্যালকুলেটর ইউজ করে বলেন তো। আচ্ছা, এটা অ্যান্সার মেবি হবে 37.6992, বলে দিলাম। আচ্ছা, এবার বলছে বস্তুটি হাফ বার ঘুরলে দূরত্ব ও সরণ নির্ণয় করো। তার মানে এই যে এইরকম হবে হাফ বার ঘুরলে। সো এবার সরণ কত হবে? সরণ এখানে একটা হচ্ছে 4 মিটার, এবং লাস্টের যে বিন্দুটা এখানে, এখানে হবে হচ্ছে 4 মিটার, তাহলে সরণ হচ্ছে টোটালে 8 মিটার। আর দূরত্ব কত হবে? এবার হচ্ছে
যেহেতু অর্ধেক বার ঘুরছে তার মানে হচ্ছে 2πr এর অর্ধেক হবে, তাহলে অর্ধেক আমরা মান বসালে এখানে পেয়ে যাব, এটা হবে 12.564। এরপরে বলছে বস্তুটি 1/4 বার ঘুরলে, তার মানে এবার বস্তুটি ঘুরবে হচ্ছে এই অংশ পর্যন্ত, মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে এবার বস্তুটি হচ্ছে এই যে এই সবুজ অংশটুকু অংশ হচ্ছে ঘুরবে। সো তাহলে এখানে সরণ কত হবে? এবার একজন বলেন এখানে সরণ কত হবে? হ্যালো, তো দেখেন আমাদের এটা হচ্ছে 4, নিচের এই ব্যাসার্ধ এটাও 4। এবার হচ্ছে আমরা জানি আদি বিন্দু আর শীর্ষবিন্দুর সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। তাহলে আমরা এই যে অংশটুকু এখানে হচ্ছে এবার সরলরৈখিক করে নিলাম। সো এখন আমরা যদি আমাদের চাচা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করে দিই এখানে, তাহলে কিন্তু এখানে সরণটা পেয়ে যাবো। তাহলে অধিভুজ বা যেটা সরণ, অধিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অধিভুজের স্কয়ারটা ওই পাশে যে রুট হবে, রুট করলে মান আসবে হচ্ছে 5.646। তো এবার দূরত্ব কত হবে? সো দূরত্ব আমাদের জানি 2πr, 2πr এবার হচ্ছে গুণ দিব 1/4, তাহলে কিন্তু এখানে দূরত্বটা পেয়ে যাব। এখানে 2 কাটলে আসবে হচ্ছে 2, আর এখানে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটর যা দেখাবে সেটাই হবে অ্যান্সার। অ্যান্সারটা হবে সম্ভবত আম, কত হবে 6.083। 6.2832। আচ্ছা হোক, হইলো একটা। তো এই চারটার মধ্যে কারো কোনোটা বুঝতে অসুবিধা আছে কিনা বা বুঝেনি? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? তো এবার যাব আমরা হচ্ছে দ্রুতি ও বেগ। একটু আলাদা, যে দ্রুতি আর বেগ এই দুইটাও দূরত্ব আর সরণের মতোই। যেমন আমরা যদি বলি দ্রুতির সংজ্ঞাটা দেই, যে যদি কোনো বস্তু একক সময়ে যে কোনো দিকে যে পথ অতিক্রম করে, তার মানে এই দূরত্বের সংখ্যা বলছিলাম আমরা, একক সময়টা কিন্তু দূরত্বে উল্লেখ ছিল না, দূরত্ব ছিল ইচ্ছা মতো যতক্ষণ যাওয়া যায়। সো এবার এই দূরত্বকে যখন আমরা হচ্ছে সময় দিয়ে বা 1 সেকেন্ড দিয়ে ভাগ করবো বা একক সময় দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুতিটা পেয়ে যাব। তাহলে দ্রুতির সংখ্যা হবে এরকম কিছুটা, যে কোনো বস্তু একক সময়ে যে কোনো দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দেখেন এখানে লেখা হয়েছে দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়, মানে আগের যে দূরত্ব পাইছিলাম তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, যেমন ধরেন কোনো ব্যক্তি 5 সেকেন্ডে 50 কিলোমিটার, সরি সরি 50 মিটার পথ অতিক্রম করে, কোনো দিক কিন্তু উল্লেখ নাই, তাহলে দূরত্ব ভাগ সময় দিয়ে আমরা কিন্তু দ্রুতিটা পেয়ে যাব। একে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি মিটার পার সেকেন্ড কেন, এখানে হচ্ছে একক সময়ে 1 সেকেন্ডে, যার কারণে হচ্ছে মিটার পার সেকেন্ড। এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, কারণ দেখেন এখানে এম যেহেতু মিটার লেন্থ, আর এস হচ্ছে সময় টি, আর টাইম এখানে -1 যেটা, সো -1। টাইম হ্যাঁ, এরপরে হচ্ছে ইহা একটি স্কেলার রাশি, যেহেতু দূরত্বটাই ছিল আমাদের স্কেলার রাশি, সো দ্রুতি একে সময় দিয়ে ভাগ করলেও সেটা স্কেলার রাশি থাকবে। এখানে দেখেন শর্ট লেখা আছে একটা, দূরত্বের হারকে দ্রুতি বলা হয়। এটা এমসিকিউ তে দিয়েই থাকে যে দূরত্বের হারকে কি বলা হয়, দ্রুতি। এখানে হার বলতে আমরা কি বুঝি? সাধারণত কি বুঝি, একক সময়ে বা একক কাজ, একক কথা উল্লেখ থাকলে তখন কিন্তু হারটা চলে আসে। হার, হার বলতে বোঝায় একক সময়, একক কাজ, একক যে কোনো কিছু, মানে ঐকিক নিয়মে যে এককটা বের করি সেটাকে বলা হয় হচ্ছে আহ হার। সো দূরত্বের হারকে বলা হয় দ্রুতি। সো এরপর দেখেন এখানে কিছু ব্যাখ্যা লেখা আছে, এই ব্যাখ্যাগুলো যেগুলো বললাম সেগুলাই লেখা আছে, যে টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, একক সময় অতিক্রান্ত দূরত্ব তাহলে কি এস ভাগ টি, এস এটা উপরে থাকবে আর এটা যেটা আছে এই পাশে যেটা টি আছে সেটা নিচে যাবে, তাহলে দ্রুতি সমান হচ্ছে এস ভাগ টি বা দূরত্ব ভাগ সময়। দ্রুতিকে হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভেলোসিটি, বা এখানে হচ্ছে দ্রুতির ইংলিশটা বলেন তো কেউ একজন?
কেউ কথা বলে না। তো যাই হোক, তো তাহলে এখানে আমরা দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করছি। তাহলে এই এককটা কিভাবে আসলো বা মাত্রা কিভাবে আসলো সেটা দেখেন, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, এখানে মিটারের জন্য হচ্ছে এল, আর সময় টি, আর এখানে -1 -1। সো এরপরে আমরা যাব হচ্ছে বেগ। বেগ হচ্ছে সরণ থেকে আসে বেগ। এর আগে দেখলাম হচ্ছে একক সময়ে যে কোনো দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে দ্রুতি। আর বেগটা বলবো একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় সরণ। মানে আমরা সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে বেগটা পেয়ে যাব। সরণ ভাগ সময় সমান বেগ, আর দূরত্ব ভাগ সময় সমান হচ্ছে দ্রুতি। সো দেখেন এই বেগকে আবার হচ্ছে বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক আর দ্রুতির একক, দুইটার এককই সেম হবে, মাত্রাও সেম হবে। কিন্তু এর আগে দেখছিলাম দূরত্ব স্কেলার রাশি, যার কারণে দ্রুতি স্কেলার রাশি, আর সরণ ভেক্টর রাশি। আর ভেক্টর রাশিকে যদি আমরা কোনো কিছু এখানে যেহেতু সময় দিয়ে ভাগ করা হয়েছে, সময় দিয়ে ভাগ করলে এর কোনো চেঞ্জ হয় না, যার কারণে ভেক্টর ভেক্টরই থেকে যায়। এখানে নিশ্চয়ই এগুলাই লেখা আছে যে একক সময়ে যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার পার সেকেন্ড, এর মাত্রা হচ্ছে লিটার, এল টি টু দি পাওয়ার -1। ইহা একটি ভেক্টর রাশি। সরণের হারকে বেগ বলে। তাহলে দূরত্বের হারকে বলা হয় দ্রুতি, আর সরণের হারকে বলা হয় বেগ। এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না। এখন কয়েকটা কথা বলবো, যেমন নির্দিষ্ট দিকে দূরত্বই হলো নির্দিষ্ট দিকে দ্রুতি হলো বেগ। এটা কেমন কথা যে নির্দিষ্ট দিকে দ্রুতি হলো বেগ? যেমন দেখেন, আমরা যদি বলি যে এখানে হচ্ছে লাস্ট, এখান থেকে এটা হচ্ছে আমাদের আদি বিন্দু আর এখানে শেষ বিন্দু, তাহলে এই ক্ষেত্রে নির্দিষ্ট দিকে দূরত্ব মানে কি, এটা কিন্তু এইদিকে এদিকে দুই দিকে, এটা কিন্তু নির্দিষ্ট হলো না। নির্দিষ্ট ক্ষেত্রে কি হয় জানি আমরা, সরল রৈখিক বরাবর যায় এখান থেকে এই পর্যন্ত। তো এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে, বা দূরত্ব ধরেন এখানে হচ্ছে আমরা 5 ধরলাম, বলা হয়েছে নির্দিষ্ট দিকে দ্রুতি। সো এই এই যে এতটুকু তো আমাদের ধরেন সময় লাগছে হচ্ছে কত, কি বলা যায়, কত সেকেন্ড, ধরেন 7 সেকেন্ড, আর এইটুকুতে সময় লাগবে হচ্ছে ধরেন 3 সেকেন্ড। সো তাহলে এই ক্ষেত্রে বেগটা কিন্তু আমাদের 3 সেকেন্ডে পাচ্ছি। 3 সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু বেগ হচ্ছে, আর দ্রুতি হচ্ছে 7 সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে নির্দিষ্ট দিকে দ্রুতি যেটা, সেটা হচ্ছে আমাদের বেগ। মানে যদি বেগ দ্রুতির ক্ষেত্রে বেগ উল্লেখ থাকে, সরি দিক উল্লেখ থাকে, তাহলে দ্রুতি তখন বেগে পরিণত হয়ে যাবে, বা বেগের মানই হলো দ্রুতি। এটা কি একজন বলবেন এটা কি রকম? তো দেখেন বেগের মানই হলো দ্রুতি। দেখেন এখানে শুধু বলা হয়েছে 5 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ আগে ধরেন লেখা ছিল যে হচ্ছে সামনের দিকে বা উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড। সো বলা হয়েছে বেগের মানই হলো দ্রুতি। যখন এই চিহ্নটা থাকবে না তখন কিন্তু এটা শুধুমাত্র দ্রুতি হবে, আর যখন কোনো দিক উল্লেখ থাকবে তখন সেটা বেগ হয়ে যাবে। এরপরে দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, কেউ একজন বলেন? দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভুলে গেছে সবাই। দূরত্ব পরিমাপ করা হয় স্পিডোমিটারের সাহায্যে, আর বেগ পরিমাপ করা হয় ভেলাটোমিটারের সাহায্যে। তাহলে দূরত্ব হচ্ছে স্পিডোমিটার, আর বেগ ভেলোসিটি, এই জন্য ভেলাটোমিটার। দ্রুতি মানে স্পিড, যেটা বলা হয় কত স্পিড, সেটা হচ্ছে স্পিডোমিটারের সাহায্যে। আর বেগ যেহেতু ভেলোসিটি, যার কারণে এটা ভেলাটোমিটারের সাহায্যে। তো এর আগে যখন দেখেন তখন বলছিলাম দূরত্ব থাকলে সরণ নাও থাকতে পারে, দূরত্ব থাকলে সরণ নাও থাকতে পারে। তাহলে দূরত্ব থেকে আমরা পাচ্ছিলাম হলে দ্রুতি, এখানে হচ্ছে ধরেন দূরত্ব, আর এবার পাইছি হচ্ছে সরণ থেকে পাইছি, সরণ থেকে হচ্ছে বেগ পাইছি। সো দূরত্ব থাকলে যদি সরণ নাও থাকে তাহলে দ্রুতি থাকলে বেগ নাও থাকতে পারে, এটা কিন্তু বলতে পারতেছি আমরা। আবার যদি সরণ থাকে সেই ক্ষেত্রে দূরত্ব অবশ্যই থাকে, আর বেগ থাকলেও দ্রুতি অবশ্যই থাকবে। তার মানে কোন বস্তুর দ্রুতি থাকলে বেগ নাও থাকতে পারে, আবার কোন বস্তুর বেগ থাকলে অবশ্যই দ্রুতি থাকবে।
এটা বুঝতে পারছি কিনা? এখান থেকে দেখেন প্রশ্ন থাকে কোন বস্তুর দ্রুতি 10 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? তাহলে কোন বস্তুর দ্রুতি 10 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি 1 সেকেন্ডে যে কোনো দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। আর যদি এখানে বলা হয় 10 মিটার পার সেকেন্ড বেগ, বেগ বেগের পরে একটা দিক উল্লেখ থাকবে, তো এই বেগ বলতে কি বোঝো? তাহলে কোন বস্তুর 10 বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি পূর্ব দিকে 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা বিভিন্ন ভাবে লেখা যায়, নিজের মতো করে লিখে নেবেন। তো এরপরে দ্রুতি ও বেগের পার্থক্য, এটা প্রায় পরীক্ষায় দেওয়া থাকে। তাহলে দ্রুতির ক্ষেত্রে আমরা কি বললাম? সংজ্ঞাটার প্রথমে যেটা বলছিলাম যে কোন বস্তুর একক সময়ে যে দ্রুত যে কোনো দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। আর বেগটা ছিল কোন বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় বেগ। সংজ্ঞাটা লিখে দিলাম। এরপরে দ্রুতি হলো দূরত্বের হার আর বেগ হলো সরণের হার। এই দুইটা লিখলে আমাদের খ নাম্বার, না দুইটা লিখবো না, আরো আছে কয়টা পার্থক্য। যদি ধরেন গ নাম্বারে দিয়ে দিল, যদি গ নাম্বার দিবে না, এটা সাধারণত খ নাম্বারই থাকে। এরপরে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, তারপরে বেগ ভেক্টর রাশি, কারণ দ্রুতির কোনো মান দিক নাই আর বেগের হচ্ছে দিক আছে। এরপরে আমরা লিখবো হচ্ছে কোনটা দিয়ে কি মাপা হয়, মানে দ্রুতি পরিমাপ করা হয় স্পিডোমিটারের সাহায্যে, বেগ পরিমাপ করা হয় ভ্যালোমিটারের সাহায্যে। দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নাই, বেগের নির্দিষ্ট দিক রয়েছে। দ্রুতির শুধু মান রয়েছে, বেগের মান ও দিক উভয় রয়েছে, কারণ এটা ভেক্টর রাশি। বেগ থাকলে দ্রুতি অবশ্যই থাকবে, আর দ্রুতি থাকলে বেগ নাও থাকতে পারে। এই ছিল হচ্ছে পার্থক্য। এখানে দেখেন পার্থক্যটা আছে, লেখাই আছে। তো এবার যাব হচ্ছে আমরা যে বেগের প্রকারভেদ। তো তার আগে দ্রুতি থেকে আরেকটা কয়টা সংজ্ঞা থাকে, যেমন হচ্ছে অসমদ্রুতি বা সুসমদ্রুতি বা সমদ্রুতি, আর হচ্ছে অসমদ্রুতি। তো সুষম দ্রুতি কোনটা? যে দ্রুতির মানের কোনো পরিবর্তন হয় না সেই দ্রুতিকে বলা হয় সুষম দ্রুতি বা সমদ্রুতি। যেমন হচ্ছে ধরেন একটা হচ্ছে কি বলে, একটা মোটরসাইকেলের দ্রুতি, যেমন স্পিড হচ্ছে কত, আমরা যদি ধরেন 80 সিসির গাড়িকে আমরা যদি 80 না 100 সিসির গাড়িকে সর্বদা যদি দ্রুতি বা বেগ যদি আমাদের 80 থাকে, সর্বদা বা প্রতি সেকেন্ডে যদি 80 থাকে, সেটাকে বলবো হচ্ছে আমরা সুষম বা সমদ্রুতি। আর যখন ধরেন একবার 80, একবার 90, একবার 70 এরকম হবে, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে অসমদ্রুতি। তাহলে সুসমদ্রুতি কোনটা? কোন বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তুর দ্রুতিকে বলা হয় সুসমদ্রুতি বা সমদ্রুতি। আর যদি কোন বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, মানে একবার 70, একবার 50, একবার 60 এরকম হয়, এক সেকেন্ডে, মানে পরবর্তী এক সেকেন্ড করে এরকম হয়, সেক্ষেত্রে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অসমদ্রুতি। তো এরপরে থাকে হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি জিনিসটা কি? যে অসমদ্রুতিতে চলমান কোন বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে ওই দূরত্ব অতিক্রমের মোট সময় দ্বারা, মানে ধরেন একটা গাড়ি প্রথম সেকেন্ডে হচ্ছে 70 মিটার, পরের সেকেন্ডে 80, তারপরে সেকেন্ডে হচ্ছে 90, এরকম করে একবার 70, 80, 90, 3 সেকেন্ডের আমরা হচ্ছে দ্রুতি পাইলাম। সো এই তিনটা যোগ করে যখন সময় 3 সেকেন্ড, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা গড় দ্রুতি পেয়ে যাব। কিন্তু তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় দ্রুতি পেয়ে যাব। এরপরে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক বলতে আমরা বুঝি একদম খুবই অল্প সময়ে যেটা হয়, সেটা হচ্ছে তাৎক্ষণিক। খুব কম সময়ে যদি আমাদের হচ্ছে খুব কম সময়, ধরেন 1 সেকেন্ডেরও কম সময়ে যতটুকু বেগ হয় বা যতটুকু দ্রুতি বা যতটুকু স্পিড হয়, সেটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এটা 2012-13 সালের বইগুলোতে ছিল, যেমন এই বইয়েই আছে তাৎক্ষণিক দ্রুতি। কই গেল দ্রুতি? দ্রুতি লেখা নাই নাকি? আচ্ছা, ওই তাৎক্ষণিক দ্রুতি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে সরল বা বক্রপথে অসমান দ্রুতিতে চলমান কোনো বস্তু, অথবা যাই হোক, দ্রুতি খুব কম সময়ে যে দ্রুতিটা হয় তাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, এক কথায় বললেই হবে। এরপরে হচ্ছে বেগের, যে বললাম যে সুষম বেগ আর হচ্ছে অসম বেগ। তো সুষম বেগ কোনটা?
তো সুষম বেগ কি রকম হবে, যে সময়ের পরিবর্তনের সাথে যদি বস্তুর বেগ অপরিবর্তিত থাকে বা পরিবর্তন না হয় সেটা হচ্ছে সুষম, মানে সমান বেগে চলবে। আর যখন গাড়িটি এক এক সময় এক এক বেগ দেখাবে বা সময়ের পরিবর্তনের সাথে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে অসমবেগ। সুষম অসম বুঝি তো, যেমন দেখেন চিত্র যদি আঁকানো যায়, এটা লেখো চিত্র কিছুটা। তো ধরেন এটা হচ্ছে এইদিকে হলো ধরেন বেগ বা ভেলোসিটি, যেটাকে ভিতরে প্রকাশ করা হয়, উপরের দিকে হচ্ছে সময়, না উল্টা লিখলাম, নিচের দিকে মেবি সময়, উপরের দিকে হচ্ছে বেগ ভি। তো দেখেন এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড, এখানে ধরেন বেগ হচ্ছে কত 50। এটা হচ্ছে সুষম বেগ। একটু বাঁকা হইলো, মানে সরল রেখা যেটা, সর্বক্ষেত্রে এদের দূরত্ব সমান। যখন এরকম হবে যে একবার উঁচু একবার নিচু এরকম যখন হবে, সময়ের সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন বেগ দেখাবে, সেটা হবে হচ্ছে অসমবেগ। তার মানে সুষম বেগ হবে একটা সরলরেখা আর অসম বেগ হবে একটা বক্ররেখা বা যে কোনো কিছু, তবে সেটা সরলরেখা হবে না। এরপরে আমরা যাব হচ্ছে ত্বরণ। তো এই বেগের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসগুলো আছে যে গড় বেগ কাকে বলে। তো বিভিন্ন সময়ে যে বেগটা পাবো সেই বেগকে যদি আমরা উক্ত সময় বা যতক্ষণ সময় লেগেছে সেই সময় দ্বারা ভাগ করি তাহলে সেটাকে পাবো গড় বেগ। আর তাৎক্ষণিক বেগ কি হবে, খুব অল্প সময়ে যে বেগটা পাওয়া যায় সেটা হবে তাৎক্ষণিক বেগ। এবার আমরা চলে আসলাম ত্বরণ, অ্যাক্সিলারেশন। সো এই দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে এই বেগ আর ত্বরণ এই দুইটা নিয়ে আমাদের মূল কাহিনী, মূল খেলা যেটাই বলি, এই দুইটাকে কেন্দ্র করে। সো ত্বরণ জিনিসটা কি রকম, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের যে পরিবর্তন সেটাকে বলা হয় হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তন কি রকম, যখন আমাদের হচ্ছে সুষম বেগ ছিল তখন কিন্তু বেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তার মানে যখন গ্রাফটা ছিল আমাদের এরকম, এই ক্ষেত্রে কিন্তু ত্বরণ 0 ছিল, কারণ বেগের পরিবর্তন হার, এখানে কিন্তু বেগ কোনো পরিবর্তন হয়নি, সব ক্ষেত্রে সমান। তো আবার যখন এরকম হবে, ধরেন এরকম এরকম আবার এরকম, এই ক্ষেত্রে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে। তার মানে এখানে কিন্তু আমাদের বেগের পরিবর্তন হয়েছে, এই যে ধরেন এই অংশটুকু বেগের পরিবর্তন হয়েছে, এই অংশটুকু হয়েছে, এই অংশটুকু হয়েছে, এই অংশটুকু তো হয়নি। তার মানে যে অংশটুকুর বেগের পরিবর্তন হবে, তো এই বেগের পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে। যে অংশটুকু বেগের পরিবর্তন হয়নি সেটা অবশ্যই এক্ষেত্রে হচ্ছে ত্বরণের মান 0, আর যখন ত্বরণের মান থাকবে। আর যখন এরকম বেগের পরিবর্তন হবে না, যখন সরলরৈখিক বেগ থাকবে, তখন ত্বরণের মান হচ্ছে 0 হবে। তো দেখেন এটা যেহেতু উপরের দিকে গেছে তার মানে বেগটা বাড়ছে, এটা অবশ্যই হচ্ছে কি হবে বলেন তো, উপরের দিকে গেলে কি হয়, এটা হচ্ছে ধনাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ মানে কি এখানে বাড়ছে। আর যখন দেখেন এই দিকে নিচের দিকে নামছে তখন যেহেতু মাইনাস হবে, ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে এখান থেকে কিন্তু আমরা ত্বরণের প্রকারভেদটা পাচ্ছি। ত্বরণ পাইলাম, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সুষম বেগের ক্ষেত্রে ত্বরণ 0 আর অসম বেগের ক্ষেত্রে ত্বরণ থাকে। যখন বেগের মান বৃদ্ধি পায় তখন সেটা ধনাত্মক ত্বরণ, আর যখন বেগের মান হ্রাস পায় তখন সেটা ঋণাত্মক ত্বরণ। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এর মাত্রা হচ্ছে L⁻²। ইহা একটি ভেক্টর রাশি। সো ভেক্টর রাশিকে, কারণ এখানে হচ্ছে বেগ, বেগ যেহেতু ভেক্টর তাহলে ত্বরণ অবশ্যই ভেক্টর হবে। এরপর দেখেন আমরা মাত্রা বিশ্লেষণ করব। সো দেখেন বেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝি। বেগের পরিবর্তন, ধরেন এটা একটা গেল, এটা হচ্ছে ইউ আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। এখানে বেগের পরিবর্তন কত, ভি মাইনাস ইউ, তাই না? সো এইটা গেছে হচ্ছে টি সময়, তাহলে টি সময় বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে একক সময় করলে হবে কি, টি দ্বারা শুধু ভাগ করলে হবে। সো তাহলে একক সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তো আমরা বেগের পরিবর্তনকে হচ্ছে প্রকাশ করি কি দ্বারা, বেগের যে বেগ যেটা ছিল সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড,
মিটার পার সেকেন্ড ছিল, এখানে হচ্ছে দেখেন নিচে টি, আরেকটা টি যুক্ত হয়েছে, সরি আরেকটা টি বা এস যেটা বলি সেটা যুক্ত হয়েছে, যার কারণে এখানে এস যেহেতু ভাগ আছে উপরে গেলে কি হবে, গুণ হবে, আর যেহেতু ভাগ আছে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ হবে, তাহলে এম টু দি পাওয়ার এম এস মাইনাস 2। এরপরে হচ্ছে এর এখান থেকে মাত্রা আছে। তো ত্বরণ পরিমাপ করা হয় হচ্ছে অক্সালোমিটারের সাহায্যে। তাহলে দ্রুতি পরিমাপ করা হয় হচ্ছে স্পিডোমিটারের সাহায্যে, কারণ ওখানে ছিল স্পিড। বেগ পরিমাপ করা হয় ভেলোসিটি বা যেহেতু ভেলোসিটি যেমন ভেলোটোমিটারের সাহায্যে, আর ত্বরণ অ্যাক্সেলারেশন, যার কারণে এটাকে পরিমাপ করা হয় অক্সালোমিটারের সাহায্যে। এটা কিন্তু সম্পৃক্ত একের সাথে অপরের। এরপরে দেখবো হচ্ছে বেগ ও ত্বরণের পার্থক্য, যেমন দ্রুতি ও বেগের পার্থক্য দেখলাম, এবার দেখবো হচ্ছে বেগ আর ত্বরণের পার্থক্য। দেখেন লেখা আছে এখানে হচ্ছে কোন বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ সংজ্ঞাটা, আর ত্বরণের সংখ্যা কি, বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ছিল, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড। এরপর মাত্রা লিখবো, এরপরে কি দ্বারা পরিমাপ করা হয়, ভেলোমিটারের সাহায্যে, অক্সিলোমিটারের সাহায্যে। একে বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, আর ত্বরণকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা। এখানে একটু মিস্টেক হয়েছে, এটা এ লিখে নেবেন সবাই একটু, এটাকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। আচ্ছা, এখানে প্রশ্ন আছে হচ্ছে কোন বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিক বলতে কি বুঝছো? সো দেখেন ত্বরণের ক্ষেত্রে কিন্তু দিক উল্লেখ থাকা লাগবে, ত্বরণ একটা দিলেই হবে না, সামনের দিকে বা পিছনের দিকে বা যে কোনো দিকে একটা দিক উল্লেখ হবে, দিক অবশ্যই উল্লেখ হবে। ত্বরণ থাকলে সেটা বুঝে নিব যে এটা নির্দিষ্ট একটা দিকের কথা বলা হয়েছে, কোনো আউল ফাউল দিকে নয়, নির্দিষ্ট একটা দিক। সো ত্বরণ দুই প্রকার, সুষম ত্বরণ, অসম ত্বরণ। সো সুষম ত্বরণ কোনটা? সময়ের পরিবর্তনের সাথে, মানে যেটা হচ্ছে যে সময়ের, তো তার আগে বলি ধনাত্মক ত্বরণ আর ঋণাত্মক ত্বরণ। যেটা বললাম যে ধনাত্মক ত্বরণ কোনটা, যেটা উপরের দিকে যাবে বেগ বাড়বে, আর ঋণাত্মক ত্বরণ কোনটা, যেটা নিচের দিকে যাবে। আর ত্বরণটা সবসময় হিসাব করা হয় হচ্ছে অসম বেগের ক্ষেত্রেই, কারণ সুষম বেগে ত্বরণ 0 হয়, যার কারণে এখানে ত্বরণকে আর প্রকাশ ইয়ে করা হয় না, কি বলে, এই ওই সুষম বেগ নিয়ে ত্বরণের কাজ করা হয় না। এখন হচ্ছে ত্বরণকে আরেকটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুষম ত্বরণ, আরেকটা হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ কোনটা? তো আমরা তো জানি যে অভিকর্ষ ত্বরণ যেটা, এই যে এটা নিচের দিকে কোনো বস্তু যখন পড়বে তখন কিন্তু সর্বদা 9.8 মিটার পার সেকেন্ড, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো অনেক ক্ষেত্রে এটা আমরা কিন্তু 9 মিটার পার সেকেন্ড দেই, সেকেন্ড স্কয়ার দেই না, যেহেতু ত্বরণ সেক্ষেত্রে অবশ্যই এটা সেকেন্ড স্কয়ারই হবে। সো তাহলে সময়ের পরিবর্তনের সাথে, তো এই যে দেখেন একটা বস্তু, এটা কিন্তু সময়ের পরিবর্তনের সাথে নিচের দিকে পড়বে। আমরা জানি যে ওটাকে গ্যালিলিওর তৃতীয় সূত্র সম্ভবত, যে ভি সমানুপাতিক টি ছিল, সরি ভি সমানুপাতিক টি না, সরি এইচ সমানুপাতিক হচ্ছে টি, মানে সময় বাড়ার সাথে সাথে, সরি টি না, এখানে হচ্ছে এইচ দূরত্ব স্কয়ার হবে, টি সমানুপাতিক এইচ স্কয়ার, মানে সময়ের পরিবর্তনে দ্বিগুণ হারে হচ্ছে দূরত্বটা পরিবর্তন হয়। মানে এখানে একটা নির্দিষ্ট একটা শর্ত প্রয়োগ, মানে সুষম নির্দিষ্ট ভাবে প্রতিটা সেকেন্ডের পরে একটা কি বেগ নির্দিষ্ট থাকে, বা ত্বরণ যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট থাকে। মানে এই যে ধরেন এতটুকু পড়বে 9.8 মিটার পার সেকেন্ডে, এতটুকু পড়বে 9.8 মিটার পার সেকেন্ডে, এতটুকু পড়বে 9.8 মিটার পার সেকেন্ডে, মানে নির্দিষ্ট ভাবে পড়তে থাকবে। এটা হচ্ছে সুষম ত্বরণ। একটা বাজে ভয়েস আমাদের পড়াচ্ছে। আসলে দুঃখজনক কথা, এটা খুবই বাজে ইস, হয়। কি তো কষ্ট, এরপরে হচ্ছে কি কষ্ট। অসম ত্বরণ যেটা, তো সুষম ত্বরণের বিপরীত, এটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন হবে। দৈনন্দিন জীবনে আমরা আর 1 যতগুলো, মিনিট আছে তো, আবার কি জয়েন দেওয়া লাগবে? আপনারা চাইলে জয়েন দিবেন, না হইলে হবে না, 40 বাজে। আচ্ছা দেখা যাক, শেষ করে দিব আজকে, আর কয়েকটা আছে, হয়ে যাবে, আবার জয়েন দিব, সমস্যা নাই। সো এই অসম ত্বরণ যেটা, সেটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে যদি কোনো বেগের পরিবর্তন হয়, তাহলে যেটা, যেমন আমাদের গাড়ি যেটা, এই গাড়ি ধরেন প্রথমে ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর পরের সেকেন্ডে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, মানে আস্তে আস্তে বেগটা বাড়ে বা আস্তে আস্তে কমে, সেই ক্ষেত্রে সবগুলা হচ্ছে অসম ত্বরণ। এরপরে হচ্ছে কিছু সূত্র আছে, সূত্রগুলো ব্যাখ্যা দিব না, জাস্ট বলে যাব। তো এগুলো হচ্ছে গতির সমীকরণ বা গতির সূত্র।